ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার কাছে আসছিলাম যে গণমাধ্যমের ভূমিকা চরম ভাবাপন্ন। আর আগের পর্বে আপনার এ থেকে প্রশ্ন পলিটিক্স অফ এলিমিনেশন নিয়ে যদি আপনি না, আপনি যে 1975-এর কথা বলেছেন, 80-র কথা বলেছেন, 81-র কথা বলেছেন, দ্যাট ইজ অলসো দ্য পার্ট অফ দ্য পলিটিক্স অফ এলিমিনেশন। এখন পলিটিক্স অফ এলিমিনেশনের কিন্তু একটা ডিফাইন্ড থিওরিও আছে। যখন শ্রেণী সংগ্রাম সমাজে পরিচালিত হয়, সেটা কিন্তু পরিকল্পিতভাবেই যে আমার শ্রেণী শত্রুকে আমি খতম করছি, আমি শ্রেণী শত্রুকে হত্যা করছি, এটা কিন্তু একটা পলিটিক্যাল পার্ট অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি। আর এই যে 75-এ যেটা আপনার বলতে, যেটা নাঈমুল ইসলাম খান বললেন, 81 সনে যেটা বললেন, 21 আগস্টের কথা যেটা বললাম, এটা কিন্তু ওই পলিটিক্যাল থিওরির মধ্যে পড়ে না। এই পলিটিক্সটা কিন্তু ওইটার চেয়ে আলাদা। কাজে আপনি ঠিকই বলেছেন যে এইগুলি পলিটিক্স এলিমিনেশনের মধ্যে পড়বে। গণমাধ্যম, আচ্ছা দেখেন, তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে পাকিস্তানের 1969 সনে যখন ইত্তেফাক একটা একেবারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ওপেন পলিটিক্যাল অবস্থান নিল 6 দফার পক্ষে, তখন পাকিস্তানের সিনিয়র সাংবাদিক মিস্টার সুলেরি মানিক মিয়ার বিরুদ্ধে একটা কলাম লিখেছিলেন পাকিস্তানের পত্রিকায় যে বাংলা পূর্ব পাকিস্তানের সাংবাদিকরা এখন আর সাংবাদিকতা করছে না, তারা রাজনীতি করছে। তো তার কাউন্টার জবাবে মানিক মিয়া জবাব দিয়েছিলেন যে হ্যাঁ, আমাদের যে এখন যে অবস্থা, আমরা এখন রাজনীতির জন্য সাংবাদিকতা করি, আর তোমরা সাংবাদিকতার জন্য রাজনীতি করো। আমরা যখন দেশটাকে স্বাধীন করে ফেলবো, তখন আমরা সাংবাদিকতার জন্য রাজনীতি করবো, রাজনীতির জন্য আর সাংবাদিকতা করবো না। কিন্তু দুঃখজনকভাবে এটা আমরা পাল্টাইতে পারি নাই। আপনি যদি ওনারশিপ অফ দ্য মিডিয়া দেখেন, এডিটোরিয়াল পলিসি অফ দ্য মিডিয়া দেখেন, এটা কিন্তু টোটালি ডিক্টেটেড উইথ পলিটিক্স। কাজে যে পলিটিক্সের চিত্রটা যারা আমানুল্লাহ কবির এবং যারা নাঈমুল ইসলাম খান বললেন, এইটার রিফ্লেকশন তো মিডিয়ার মধ্যেও আছে। আপনি দেখেন, একটি পত্রিকা একজন মেয়রের বিরুদ্ধে রিপোর্ট করলেন, সেই মেয়র প্রেস কনফারেন্স করে কি বললেন, আমরাও ভাবলাম যে রিপোর্টটা খুবই ইনোসেন্ট রিপোর্ট, কারণ একটা পার্সেন্টেজ অফ ট্যাক্স 23% থেকে 71% হয়ে যাচ্ছে, এটা ন্যাচারালি, এটা পাবলিক সার্ভিস। কিন্তু মেয়রপুর বললেন যে না, একটা ওই পত্রিকার মালিকের প্রতিষ্ঠানকে ট্যাক্সের আওতায় আনছি বলে আমার বিরুদ্ধে আসলো। তো এটা তো সাংবাদিক সুলভ কোনো বিতর্কের মধ্যে গেলাম না। আমি একজন সাংবাদিক হিসেবে কোন জায়গায় দাঁড়াবো? কাজেই এই যে দেশ স্বাধীন হওয়ার পরে সাংবাদিকের প্যাটার্নটা চেঞ্জ হওয়া যেটা উচিত ছিল, সেই জায়গাটা তো একটা ঘাটতি হয়েছে। আরেকটা হচ্ছে যে আমাদের ওভার পলিটিসাইজেশন অফ এডিটোরিয়াল ইনস্টিটিউশন তো নাই আর, মানে সংবাদপত্রগুলিতে তার সম্পাদকীয় প্রতিষ্ঠান নাই, যার ফলে পুরাটাই কন্ট্রোল বাই পলিটিক্স, আইদার এ আইদার অথবা বি। এবং এই জায়গাটা তো সবচেয়ে বিপজ্জনক যেটি হচ্ছে, এটা যদি ইন্টেলেকচুয়াল ডিবেটের মধ্যে থাকে, সেটা কিন্তু যেটা আমাদের জনাব আমল্লাহকে বলছে যে দলের মধ্যে গণতন্ত্র, দলের মধ্যে শুধু গণতন্ত্র না, ভিন্নমত প্রকাশ না, একটা ইন্টেলেকচুয়াল জায়গাও থাকতে হবে। দল যখন মনে করে, আপনি খালেদ মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় শিক্ষকতা করেছেন, ব্রডকাস্ট জার্নালিজমে আমাদের যখন যে নিউজ প্রেজেন্টারদের ট্রেনিং করানো হয়, ক্লাসরুমে বলা হয় যে ডোন্ট ফোকাস এ সিঙ্গেল পার্সন। আপনি যদি একজন প্রেজেন্টার যখন স্ক্রিনে আমি আসি, আমি যদি ফোকাস করি যে আমার বাবা আমাকে দেখছে, তাহলে কিন্তু আমার প্রেজেন্টেশন ডিফারেন্ট হবে। আর যদি আমি বাবাকে সহ আমার আত্মীয়কে সবাইকে যদি অডিয়েন্স মনে করি, তাহলে আমার প্রেজেন্টেশন ডিফারেন্স হবে। দলের মধ্যেও তাই, দলের মধ্যে যখন একজন নেতা ফিল করবে যে এটা যে ডেমোক্রেটিক ফোরাম, আমি আলোচনা করব, ইন্টেলেকচুয়াল ডিবেট করব, আমার দলের ভালোটা আলোচনা করব, খারাপটা আলোচনা করব, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজুলেশন হবে, আমারটা গ্রহণ করা হবে, না হবে। কিন্তু এখন দলের মধ্যেও কিন্তু কথা বলার সময় আমি খেয়াল রাখি যে এটা বললে কোন পক্ষ আমার বিরুদ্ধে যাবে, শীর্ষ নেত্রী আমার পক্ষে থাকবেন কি থাকবেন না, অথবা শীর্ষ নেত্রীর সাথে সম্পর্কযুক্ত যারা, তারা আমার প্রতি ক্ষুব্ধ হবেন কিনা। আমি কিন্তু দলকে ফোকাস করতে পারি না, আমি ফোকাস করি কোটাকে। যার ফলে এই যে ইন্টেলেকচুয়াল ডিবেটটা না থাকাতে, যখন এই যে বলেন মানুষ ঝগড়া করে, কখন যখন মানুষের আর যুক্তির জায়গা না থাকে, তখনই মানুষ উত্তেজিত হয়। দর্শকগুলো মানুষ উঠে যায় কখন, যখন আমরা কেন উঠে যাবো, এখানে তো আমরা ঝগড়া করতে আসি নাই। জনাব নাঈমুল ইসলাম খান তার মন্তব্য দিবেন, আপনি আপনার মন্তব্য দিবেন, কিন্তু যখনই আমি বলবো যে নাঈমুল ইসলাম খান আমার মতের বিরুদ্ধে চলে গেছে এবং আমি তাকে কন্ট্রোল করতে পারছি না, তখন বলছে না, এর সঙ্গে আলোচনাই করা যায় না, এই মানে একেবারে বাইরের লোক। তো কাজেই এই যে ইন্টেলেকচুয়াল ইনএফিসিয়েন্সি ইন এভরি সেক্টর, মিডিয়া তো তার বাইরে না, মিডিয়া তো এই সোসাইটি থেকে মানুষরাই আসে। একটা ওনারশিপ পলিটিসাইজেশন, সাংবাদিকরা পলিটিসাইজ। আমরা মনে করি যে আমি যে পত্রিকায় কাজ করি বা যে টেলিভিশনে কাজ করি, সেই টেলিভিশনের মধ্যে আমি যেটা করি সেটাই সবচেয়ে বেস্ট। এটা তো এই সোসাইটির থেকে এসছে। কাজে ওভারঅল আমার যেটা ধারণা যে এটাকে আবার সেই পলিটিক্যাল পার্টি দিয়ে যেতে হবে, সংগঠনগুলি যেতে হবে। এবং আপনি আগে কি হতো, আগে স্কুল সামাজিক সংগঠনগুলির অ্যাবসেন্স একটা বড় জিনিস আমি মনে করি। যে আগে যে আমরা ধরেন মানে একটা শেয়ারিং দেখতাম, এটা তো পলিটিক্যাল পার্টিতে না হোক, সবুজ সঙ্গে করতাম, কাকলির সঙ্গে করতাম, নাটকের অনুষ্ঠান করতাম, কালচারাল প্রোগ্রাম হতো, সেখানে কিন্তু আমরা এই শেয়ারিংটা করতাম, একটা টলারেন্স। এখন
সিঙ্গেল ম্যান, আপনি আপনার সঙ্গে বসে আছেন, আপনার বন্ধু তো নাই, সামাজিক অবস্থাটা দেখেন কি বলে যে এই রাত্রে নেটে আসিস কথা হবে। তা আমরা বলতাম যে রাতে সিনেমা হলে আসিস কথা হবে, আমরা একসঙ্গে সিনেমা দেখবো কত কথা বলবো আমাদের জেনারেশন। আর এখন বলি যে নেটে থাকিস কথা Virtual হবে। বন্ধু তো যার ফলে এই যে ভার্চুয়াল সেপারেশনটা যেটা হয়েছে, একটা সোসাইটি তো ভেঙে মানে এরোশনের জায়গায় পড়ে রাইট। গেছে। আমি একটু নাইম ভাই, বুলবুল ভাই যে জায়গা থেকে বললেন যে মানে সাংবাদিকতার যে রাজনীতিকরণ, আমি সাংবাদিকতা কি একটা ডিসকোর্স এরকম আলোচনা করেছে, সাংবাদিকতা এখন অনেক বেশি ব্যবসা দ্বারা প্রভাবিত, আপনি যদি ওই জায়গাটা থেকে একটু বলতেন। বুলুল ভাই ওইটাই ধরেছিলেন, জি। কিন্তু উনি আলোচনাটা করেছেন শুধু রাজনীতির পার্ট। আসলে আমাদের মানে শুধু টেলিভিশন, রেডিও এবং নিউজ পেপার, ডেফিনেটলি এর যে ফিনান্স, সোর্স অফ মানি, এর যে ওনারশিপ, এই ওনারশিপের একটা তো রাজনৈতিক সাইড, কিন্তু এটার একটা ব্যবসা এবং অর্থনীতি সাইড আছে। এখন ব্যবসাতে আমরা আবার কেবল এটা বললেও হচ্ছে না যে মালিকই সবকিছু ডিকটেট করছেন। আমার পত্রিকার জন্য আমি একটা দুইটা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন যখন পাই, সঙ্গে খামের মধ্যে 4টা স্টোরি, রেডি করা স্টোরি দিয়ে দেওয়া হয় সঙ্গে, যে এত টাকার বিজ্ঞাপন দিলাম, 4টা স্টোরি আছে, একটু দিয়ে দিন। এখন এইগুলি কিন্তু আমাদের পত্রিকার ক্ষেত্রে এটা বিরাট মানে ইম্প্যাক্ট রাখছে, এবং আমরা কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছি। এবং এটা আমরা কখন এর বিরুদ্ধে দাঁড়াতে পারবো, দাঁড়ানোর মতো সেরকম কোনো গ্রাউন্ড এখানে আছে কিনা আমি জানি না। কিন্তু আপনি এমন একটা বিষয়ে অবতারণা করেছেন যেটা আমার একেবারে পার্সোনালি খুব ইন্টারেস্টেড বিষয়। আমি খুব শীঘ্রই একটা দৈনিক পত্রিকার কথা ভাবতেছি, যেটা ওই মানে 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 পাঠকের দ্বারা পাঠকের জন্য একটা পত্রিকা করা যায় কি না, যেখানে ওই মানে মানে ইনভেস্টরের উপরে বড় রকম নির্ভরশীলতাও থাকবে না, এমনকি বিজ্ঞাপনদাতার উপরও বড় নির্ভরশীলতা থাকবে না। নির্ভরশীলতা থাকবে, কিন্তু অনেকখানি কমিয়ে আনা যায় কিনা, এটাও একটা এক্সপেরিমেন্ট হবে। কিন্তু এইটা ওই চিন্তা থেকে যে আমরা নিজের মতো করে পারি কিনা। আর যা বর্তমানে আমাদের মিডিয়াতে আছে, সেখানে আমি সাংবাদিকতা নিয়ে কমপ্লিটলি হতাশ হই না, এই কারণে যে আমাদের কোনো একটা মিডিয়া, কোনো একটা আউটলেট যদি কোনোটাতে কম্প্রোমাইজও করে, আরেকটা হয়তো করে না। সো আমি যদি একটা স্টোরি এই পত্রিকায় না পাই, দেখি যে আরেক পত্রিকায় চলে আসে। যদি আমি এখন পত্রিকায় না দেখি, টেলিভিশনে না দেখি, আমি দেখি এটা অনলাইনে চলে আসে। সো এটা আমাদের এখন এই যে মাল্টিপল অপশনস গুলি থাকার কারণে এটা একটু ডেমোক্রেটিক হয়েছে। মানে আমরা একেবারে হতাশ হয়ে যাওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি হয় নাই, কিন্তু মালিকানা এবং বড় লগ্নির প্রয়োজনের কারণে এটা বড় চ্যালেঞ্জ ডেফিনেটলি। এবং আমাকে এক মিনিট যদি সাপ্লিমেন্ট করি, এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা একটা বড় ধরনের সমস্যা। মানে এটা মানে ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা বরং আরো বেশি সমস্যা। এবং আপনি লাস্ট ইলেকশনে যদি ভারতের দিকে তাকান, যে পেইড জার্নালিজম কাকে বলে, মানে এটা তো আমি জানি না, আগামী ইলেকশনে আমরা এর থেকে থাকতে, পেইড জার্নালিজম কাকে বলে, এর চাইতে আমরা ইন্ডিয়ার লাস্ট ইলেকশনের চাইতে তার বড় উদাহরণ সমসাময়িককালে আর নাই। কবির ভাই, আপনার কাছেও একটা বিরতি নিয়েই আসি, যে সাংবাদিকতায় আসলে ব্যবসা বাণিজ্যের প্রভাব বা ব্যবসা বাণিজ্য এবং সাংবাদিকতার অন্তর সম্পর্কে আপনার কথা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে।